আমরা মুখস্থ করে রাখি যে মিথেনের কি ধরনের হাইব্রিডাইজেশন ঘটে, অ্যামোনিয়াম আয়নের পানি, অ্যালকিন, অ্যালকাইন, তো সেইগুলো খুব সহজেই আমরা ভুলে যেতে পারি আর কি। তো এই জন্য সূত্রের সাহায্যে যদি আমরা এটা জেনে রাখি তাহলে মুখস্থ করতে হয় না এবং পরীক্ষায় অ্যান্সার করা যায় খুব সহজেই। তো সেটা আমরা আজকে দেখব। হাইব্রিডাইজেশন, আমি একটা সূত্র এখানে লিখছি, হাইব্রিডাইজেশন A is equal x plus half into E minus V প্লাস মাইনাস চার্জ। এই অংশটুকু, এই প্লাস মাইনাস যে চার্জ আছে এই অংশটুকু সেই সকল যৌগের ক্ষেত্রে প্রযোজ্য যে সকল যৌগের চার্জ আছে, যেমন অ্যামোনিয়াম, হাইড্রোনিয়াম, নেগেটিভ বা পজিটিভ চার্জ যে সকল যৌগের আছে আর কি। আর যে সকল যৌগের কোনো চার্জ নাই, যেমন মিথেন, পানি, জেনন ফ্লোরাইড, এগুলোর ক্ষেত্রে এই অংশটুকুর কোনো দরকার নেই। তো প্রথমে আমরা যেগুলোর চার্জ নেই সেইগুলো নিয়েই করব আর কি। তো প্রথমে আমরা মিথেনের হাইব্রিডাইজেশন নির্ণয় করি। আচ্ছা, এখানে হাইব্রিডাইজেশন শুরু করার আগে আমরা এই এক্স দ্বারা কি ডিনোট করতেছি, ও ই দ্বারা কি বোঝাচ্ছি এবং ভি দ্বারা কি বোঝাচ্ছি সেই বিষয়টা একটু জেনে নেই। এক্স দ্বারা বোঝাচ্ছে হলো কেন্দ্রীয় পরমাণু ব্যতীত মোট পরমাণু কয়টা আছে যৌগে। ই দ্বারা বোঝাবে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন। ভি দ্বারা বোঝাবে যৌগে কেন্দ্রীয় পরমাণুর সক্রিয় যোজনী। এক্স দ্বারা বোঝাবো কেন্দ্রীয় পরমাণু ব্যতীত মোট পরমাণুর সংখ্যা আর কি। ই দ্বারা কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন। ভি দ্বারা ভ্যালেন্সি অর্থাৎ যোজনী, যৌগে কেন্দ্রীয় পরমাণুর সক্রিয় যোজনী। তো আমি এগুলো মুছে দিচ্ছি। তো মিথেনের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর হাইব্রিডাইজেশন নির্ণয় করব। কেন্দ্রীয় পরমাণুটা আসলে কোনটা হয়, এটা যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে মনে রাখবা যে যৌগে যে পরমাণুটা কম থাকে সেই পরমাণুটাই হলো কেন্দ্রীয় পরমাণু। যেমন এখানে কার্বন, মিথেনের ক্ষেত্রে কার্বন, পানির ক্ষেত্রে অক্সিজেন, জেনন ফ্লোরাইডের ক্ষেত্রে জেনন। তো যেটা কম থাকে সেটাই হলো কেন্দ্রীয় পরমাণু। অ্যামোনিয়াম আয়নের ক্ষেত্রে নাইট্রোজেন, হাইড্রোনিয়ামের ক্ষেত্রে অক্সিজেন। তো বাকিগুলোও তোমরা হয়তো বুঝতে পারবা যে কেন্দ্রীয় পরমাণু কোনটা। তো মিথেনের ক্ষেত্রে হাইব্রিডাইজেশন নির্ণয় করব। এক্স দ্বারা আমরা বোঝাচ্ছি হলো কেন্দ্রীয় পরমাণু ব্যতীত মোট পরমাণুর সংখ্যা। মিথেনে কার্বন ব্যতীত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা আছে 4টা, তাহলে দিলাম 4 প্লাস হাফ কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন। তো কার্বনের আমরা জানি 6, 2, 4, তাহলে যোজ্যতা ইলেকট্রন 4। ভ্যালেন্সি অর্থাৎ এই যৌগে কার্বনের যোজনীটা কত, কার্বনের যোজনীটাও 4। তাহলে 4 4 কেটে গেল, ফাইনালি আমরা পেলাম 4। তো এই 4 থেকে আমরা কিভাবে বুঝবো হাইব্রিডাইজেশনটা কি ধরনের। তো এস পি, আমরা জানি এস অরবিটাল একটাই, পি অরবিটাল কয়টা, 3টা, তাই পি এর উপর সর্বোচ্চ 3 দেওয়া যাবে আমাদের প্রয়োজনের স্বার্থে। তো এস এর উপরে 1, পি এর উপরে কত 3 দিলে 4 হয় না, 1 + 3 4, তার মানে
sp3 হাইব্রিডাইজেশন, মিথেনে কার্বনের sp3 হাইব্রিডাইজেশন ঘটে। তো এস এর উপরে অন না দিলেও হয়। তো তারপরে আমরা করব অ্যালকাইনে অর্থাৎ অ্যাসিটিলিনে। আগের মতোই এক্স দ্বারা বোঝাচ্ছে কেন্দ্রীয় পরমাণু ব্যতীত মোট পরমাণুর সংখ্যা। এখানে কেন্দ্রীয় পরমাণু কার্বন, তাহলে কার্বন ব্যতীত মোট পরমাণু হাইড্রোজেন আছে 2টা প্লাস হাফ। আগের মতোই কার্বনের যোজ্যতা ইলেকট্রন 4, ভ্যালেন্সিও এখানে 4, তাহলে 2 থাকলো। তো 2 থাকলে এটা নির্ধারণ করবে sp2 হাইব্রিডাইজেশন, অর্থাৎ অ্যালকাইনে কার্বনের sp3 হাইব্রিডাইজেশন sp হাইব্রিডাইজেশন ঘটে। অ্যালকাইনে কার্বনের sp হাইব্রিডাইজেশন ঘটে। তো অ্যালকিনের ক্ষেত্রে কার্বনের কি ধরনের হাইব্রিডাইজেশন ঘটে এটা এই সূত্র দিয়ে অ্যাপ্লিকেবল হয় না। তো এই জন্য আমরা অ্যালকেন মিথেনে জানলাম sp3 এবং অ্যালকাইন এটা জানলাম কার্বনের sp হাইব্রিড